তো বেসিক কনসেপ্ট প্রথমে এই চ্যাপ্টারটা আছে, হ্যাঁ। তোমরা দেখবে বেসিক কনসেপ্টে অনেক কিছুই আমাদের পড়া আছে, কিছু জিনিস আমরা বাদ দেবো বেসিক কনসেপ্ট থেকে, হ্যাঁ। ফার্স্টে দেখো কি কি পড়বো আমরা। মোটামুটি মাধ্যমিকে আমরা যেটুকু জেনেছি, ঠিক আছে, সেগুলো আমরা পড়বো। কি কি মাধ্যমিকে আমরা কি কি জেনেছি, তোমরা পেজ নাম্বার এই জায়গাটা বার করো তো, কি বলে হয়ে গেল। আচ্ছা, এই পোর্শনটা বার করো, ইউনিটের পোর্শনটা বার করো তো। আচ্ছা দেখো, প্রথম দিকে দেখো এই এই ইন্ট্রোডাকশনগুলো দিয়েছে, হ্যাঁ। এইগুলো অত পড়ার দরকার নেই। এই কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ, এগুলো আমরা জানি, ঠিক আছে। এই ভৌত রাশি দেখো 1.3, ইউনিট 1.3টা বার করো, ঠিক আছে। তো তোমাদের বই আছে তো ইউনিট 1.3 বার করো। ওখানে দেখো বিভিন্ন ইউনিটগুলো দেওয়া আছে, হ্যাঁ। চেষ্টা করবে চেষ্টা করবে এই ইউনিটগুলোকে পড়ে রাখতে, একবার রিডিং মারবে, হ্যাঁ। এফপিএস এ দৈর্ঘ্য ভর কি হবে, সিজিএস এ কি হবে, এমকেএস এ কি হবে। ভয়েস সব বন্ধ করে দে, হ্যাঁ। তোরা ভয়েস বন্ধ করে শুধু আমারটাই শোন, যখন দরকার পড়বে তখন ভয়েসটা ইয়ে করবি, ঠিক আছে। ভয়েসটা বন্ধ করে দে। তারপর দেখ এসআই এসআই ব্যবহৃত মৌলিক একক, এগুলো একবার চোখ বুলি নিবি। তারপর এখানে কয়েকটি উপসর্গ, ক্ষেত্রফলে কি হবে, আয়তন ঘনত্ব, এগুলো মোটামুটি তোদের জানাই আছে, তারপর একবার দেখে নিবি, হ্যাঁ। তারপরে এই জায়গাটা একবার একবার চোখ বুলি নিবি, যেহেতু এখন প্রথম প্রথম অত চাপ নেওয়ার দরকার নেই। ডেকা হলে কি হবে, হেক্টো হলে কি হবে, এগুলো কিন্তু আমার ক্লাস 9-এ পড়েছি, ঠিক আছে। তো এগুলো আমাদের পড়া আছে। তারপরে এই জায়গাটা একটু দেখবি, কেন কি এইগুলো তো মোটামুটি আমাদের জানাই আছে। এই জায়গাটা একটু দেখবে, আলফা চিহ্ন কি হবে, বিটা, গামা, ডেল্টা, হ্যাঁ, এপসাইলন, ইটা, নিউ, পাই, রো, সিগমা, টট, থিটা, এগুলো পড়বি, হ্যাঁ। কাপ্পা, ল্যামডা, মিউ, সাই, ফাই, ওমেগা, এই চিহ্নটা কিন্তু বিশেষ করে পড়বি। বাকিগুলো এমনি টাচ করলেই হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা চলে যাব, দেখো বলছে যে বার করো 1.4। 1.4 1.4টা আমি এখন কিন্তু এখান থেকে কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, হ্যাঁ। বিশেষ করে দেখবে এই যে স্থিরানুপাত সূত্র দেখো দেওয়া আছে, দেখো গুণানুপাত সূত্র, মিথানুপাত সূত্র, এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো এইগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব, কিন্তু যেহেতু আজকে প্রথম দিন আমরা এই ভারী জিনিসগুলো নিয়ে এখন শুরু করব না, ঠিক আছে। তো তো এটা হচ্ছে 1.4-এ আছে, এটা আমরা পড়ব, ঠিক আছে। তারপরে দেখো যেটা তোমরা এবার তোমার পেজ নাম্বার 1.5 বার করো। দেখো ডাল্টনের পরমাণুবাদ, পেয়েছো কি ডাল্টনের পরমাণুবাদ? হুম, সবাই খুঁজে পেয়েছো? এবার ডাল্টনের পরমাণুবাদ কিন্তু আমরা পড়েছি, কিন্তু কিছুটা পড়েছি না, যে পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে, তাই তো। পরমাণু অবিভাজ্য, একই মৌলের পরমাণুগুলোর আকার ধর্ম একই হয়, আর আলাদা মৌলের পরমাণুগুলোর ভর, আকার, ধর্ম আলাদা হয়, ঠিক আছে। তারপর তারা যদি পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে তাহলে পূর্ণ সংখ্যার অনুপাতে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যৌগে পরিণত হবে। পরমাণু সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না। এগুলো একবার রিডিং মারবে, হ্যাঁ। এগুলো মুখস্থ করার দরকার নেই। আমি জাস্ট তোমাদের একটু বলে রাখি যে ডাল্টন যখন তার পরমাণু বা তত্ত্বটা দেন, ঠিক আছে, তো তখন কিন্তু অণুর কোনো অস্তিত্ব ছিল না, ঠিক আছে। তো উনি কিন্তু পরমাণুর কথাটাই বলেছিলেন, ঠিক আছে। একটু বলে দিই, সেটা মৌলিক হোক বা যৌগিক হোক, যে কোনো পদার্থের ক্ষেত্রে ক্ষুদ্রতম কণাকে উনি পরমাণু বলেছিলেন। এবং সবার যাতে অসুবিধা না হয় তার জন্য উনি কি করেছিলেন, পরমাণুকে দুই ভাগে ভাগ করেছিলেন। একটা হচ্ছে সরল পরমাণু, আর একটা হচ্ছে তোমার যৌগিক পরমাণু, ঠিক আছে। তো সরল পরমাণু হচ্ছে তোমার মৌলিক পদার্থের ক্ষেত্রে, আর যৌগিক পরমাণু হচ্ছে তোমার যৌগিক পদার্থের ক্ষেত্রে। কিন্তু কোনোদিন কিন্তু অস্তিত্বর কথা বলেননি। পরবর্তীকালে অ্যাভোগাড্রো কিন্তু অ্যাভোগাড্রো এসে এই মিথটা দূর করেছিলেন, হ্যাঁ, মোস্ট প্রবাবলি, যে যৌগের ক্ষেত্রে পরমাণু হবে না, অণু হবে। তারপরে তো পয়েন্টগুলো তোমরা মোটামুটি জানো,
যে পরমাণু অবিভাজ্য, এই জাস্ট এই জায়গাগুলো টিকমার্ক করে রিডিং মেরে নেবে, মুখস্থ করবে না। হ্যাঁ, এখান থেকে কী কী প্রশ্ন আসবে সেসব আমি বলে দেবো। এখন জাস্ট তোমাদের বেসিকগুলো ক্লিয়ার করবে। হ্যাঁ, পরমাণু অবিভাজ্য, তারপরে এই জায়গাটা একটু দেখে নেবে যে একই মৌলের পরমাণু। একই মৌল বলতে ধরে নাও হাইড্রোজেন। এবার হাইড্রোজেনকে তুমি যদি দেখো, হাইড্রোজেন গ্যাস, তো হাইড্রোজেন গ্যাসের মধ্যে যে হাইড্রোজেন পরমাণুগুলো থাকবে, তাহলে প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণুর ভর কি একই হবে? স্বাভাবিক ব্যাপার, কেন কি হাইড্রোজেনের ভর কত? এক। তুমি যে সোর্স থেকেই হাইড্রোজেন জোগাড় করো না কেন, ঠিক আছে, সব সোর্স থেকেই তুমি হাইড্রোজেনের কি পাবে? ভর এক পাবে, শুধু আইসোটোপটা আলাদা হবে। ঠিক আছে? তো এই আচ্ছা, ডাল্টন পরমাণু বাদে কিন্তু এই আইসোটোপ ব্যাপার নিয়েও খুব একটা কিন্তু কিছু আলোচনা হয়নি কিন্তু। হ্যাঁ, ডাল্টন যখন তার পরমাণু বাদটা দিয়েছিলেন তখন আইসোটোপ, আইসোবার এগুলো কোনো আবিষ্কারই হয়নি। তো উনি তাহলে একই মৌলের পরমাণুর ভর আকার ধর্ম একই হবে, আর আলাদা মৌলের পরমাণুর ভর আকার ধর্ম কি হবে? আলাদা হবে। আলাদা বলতে কি, কার্বনের ভর হচ্ছে 12, আর অক্সিজেনের ভর কত? 16, আর নাইট্রোজেনের ভর হচ্ছে 14। এইভাবেই আলাদা আলাদা মৌলের ক্ষেত্রে ভরও যেমন আলাদা, তাদের আকারও আলাদা, অবশ্যই ধর্মও কি হবে? আলাদা। এইবার এই যে 5 নম্বর পয়েন্ট দিয়েছে, দেখো এখানে দেখো উদাহরণ দিয়েছে CO2। তো CO2 হচ্ছে কি, আমাদের চেনা আছে CO2 মানে কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন হচ্ছে একটি আর অক্সিজেন হচ্ছে দুটি। তাহলে তাদের যদি অনুপাত করা হয়, দেখো কার্বন আর অক্সিজেন পরমাণু সংখ্যার অনুপাত, তাহলে অনুপাত কত আসবে? 1:2 আসবে। তো এখানে যেটা বলা হলো যে মৌলিক অণু বা সরল অণু থেকে, সরল পরমাণু, ঠিক আছে, এই দিকে তাকাও, এই সরল পরমাণু থেকে যখনই যৌগিক পরমাণু হবে, তখন বিভিন্ন মৌলের পরমাণুগুলো কিন্তু এই পূর্ণ সংখ্যার অনুপাতে যুক্ত হবে। কি অনুপাতে যুক্ত হবে? পূর্ণ সংখ্যার অনুপাতে যুক্ত হবে। যেমন ধরো না, আমি এই বইয়ে লিখে দিচ্ছি, দেখো এই NH3, দেখো NH3 সংকেত লিখলাম, হলো। তো এখানে তোমাকে যদি বলে যে নাইট্রোজেন আর হাইড্রোজেন পরমাণুর অনুপাত কি হবে, নাইট্রোজেন আর হাইড্রোজেন পরমাণুর অনুপাত কত হবে, তাহলে কত হবে? 1:3 হবে। তাই তো? সবাই এগ্রি তো? হুম, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? তো তুমি যে কোনো যৌগ তুলে ধরো না কেন, ম্যাক্সিমাম যৌগের ক্ষেত্রেই কিন্তু দেখবে যে পরমাণুর সংখ্যার অনুপাত হবে এরকম পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে? ভগ্নাংশ আসবে না কিন্তু। হ্যাঁ, গুণ ভাগ যাই করে তোমাকে কিন্তু এই পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে। তো এটা সহজ একটা উদাহরণ তুলে দিলাম। জলের ক্ষেত্রে দেখো H2O, তো H2O এর ক্ষেত্রেও তুমি দেখবে যে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা হচ্ছে দুটি, আর অক্সিজেন পরমাণুর সংখ্যা হচ্ছে একটি। তাহলে ওখানেও তোমার যদি হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুর অনুপাত যদি এইভাবে বার করতে হয়, তো ওখানেও তুমি দেখবে 2:1 আসবে। দেখো আমরা এখনো কিন্তু এখানে যৌগিক পরমাণুর কথা বলছি কিন্তু। হ্যাঁ, কিন্তু বর্তমানে যৌগিক পরমাণু নয়, সেটা এখন চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? অণু হয়ে গেছে। এবং অণু শুধুমাত্র যৌগের ক্ষেত্রে না, মৌলের ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন হাইড্রোজেন অণু H2, নাইট্রোজেন অণু H2, তারপরে হচ্ছে তোমার ফ্লুরিন F2, ওজোন O3, ও অক্সিজেন O2, এরা তো সবই মৌলিক। এরা যেমন পরমাণু হিসাবে থাকে এবং এরা সেরকম অণু হিসেবেও থাকে। তো মোটামুটি এগুলো কিন্তু আমরা পড়েছি। এবার চলে যাও পরের স্বীকার্যতে। দেখো এইবার হচ্ছে, দেখো তোমার অ্যাভোগাড্রোর যে কথাটা বলেছিলেন সেটা মোটামুটি আমরা পড়লাম। মোটামুটি কটা পয়েন্ট পড়লাম আমরা এখানে? আচ্ছা, 5 নম্বর অবধি পড়লাম, হয়ে গেল। তো এটা মোটামুটি পড়বে তোমরা, ঠিক আছে। এবার চলে আসো তোমরা, কি বলে, অ্যাভোগাড্রো প্রকল্প দ্বারা গ্যাস আয়তন সূত্র। ঠিক আছে, অ্যাভোগাড্রো প্রকল্প দ্বারা গ্যাস আয়তন সূত্র, এই জায়গাগুলো আমরা পড়বো না। ঠিক আছে, এগুলো সব বাদ যাবে। ক্লিয়ার হলো? এই জায়গাগুলো সব বাদ যাবে। অ্যাভোগাড্রো প্রকল্প, আচ্ছা অ্যাভোগাড্রো প্রকল্প কিন্তু আমরা পড়েছিলাম মাধ্যমিকে। একই চাপ উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান, এগুলো কিন্তু আমরা পড়েছিলাম। তো এইগুলো আমাদের আর পড়ার দরকার নেই। হ্যাঁ, আমরা জাস্ট মেন জায়গাগুলোতে টাচ করব। যেমন ধরে এই জায়গাটা দেখ, অ্যাভোগাড্রোর প্রকল্পের ভিত্তিতে ডাল্টনের পরমাণুবাদের সংশোধিত রূপ। তো আচ্ছা, তাও একটু আমি বলে দিই। এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা 1.6.5 পেয়েছো কি সবাই? তোমাদের পরপর আছে তো এইগুলো? হ্যাঁ, এবার ভালো করে দেখ, এখানে লক্ষ্য কর, এখানে কি দিয়েছে দেখ, এ বি এর সঙ্গে বিক্রিয়া করে সি উৎপন্ন করে। ঠিক আছে তো? ক্লিয়ার হলো? এবার বলছি এখানে এ ছোট হাতের এ সংখ্যক অণু, বি এর ছোট হাতের বি সংখ্যক অণু, সি এর ছোট হাতের সি সংখ্যক অণু দেখিয়েছে। তার মানে এ ছোট হাতের এ সংখ্যক অণু এর
ছোট হাতের বি সংখ্যক অণু বি এর সঙ্গে বিক্রিয়া করে ছোট হাতের সি সংখ্যক অণু সি উৎপন্ন করে। হয়েছে? ক্লিয়ার হলো? এবার এই দিকে চলে আসো। এবার বলছে দেখো ভালো করে লক্ষ্য করো যে আমরা অ্যাভোগাড্রোর প্রকল্পতে কি পড়েছিলাম যে একই চাপ উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান। ঠিক আছে তো? তাহলে একই চাপ উষ্ণতায় এবার সবাইকে যদি আমি গ্যাস ধরে নিই তাহলে এর এর ক্ষেত্রে অনুসংখ্যা যদি এন হয় তাহলে বি আর সি এর ক্ষেত্রে অনুসংখ্যা কি হবে? এন হবে। এই যে লেখা আছে দেখো, পরীক্ষালব্ধ চাপ উষ্ণতা এই গ্যাসের একক আয়তনে যদি এন সংখ্যক অণু থাকে তাহলে একই চাপ উষ্ণতায় বি ও সি উভয় গ্যাসের একক আয়তনে কত সংখ্যক অণু থাকবে? এন সংখ্যক অণু থাকবে। একক আয়তন বলেছে, মনে রাখবে। তাহলে আমাদের যে সমীকরণটা দেওয়া হয়েছে সেই সমীকরণ থেকে আমরা বার করব যে এ গ্যাসের এন সংখ্যক অণু এক একক আয়তনে থাকে। তাহলে এ সংখ্যক অণু কত আয়তনে থাকে? এ বাই এন একক আয়তনে থাকবে। একইভাবে দেখো বি এর ক্ষেত্রে কি হবে আর সি এর ক্ষেত্রেও দেখো কি বলেছে যে বি সংখ্যক আর সি সংখ্যক অণু বি বাই এন এবং সি বাই এন একক আয়তন দখল করবে। এই জায়গাটা ভালো করে বুঝবে, এই জায়গাটা কিন্তু অ্যাভোগাড্রোর প্রকল্প থেকে এসছে। এখানে অ্যাভোগাড্রো প্রকল্পের মেন যে বিষয়টা একই চাপ উষ্ণতায় সমান আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান, এই জায়গাটাকে তুলে ধরেছে এবং সম আয়তন বলতে এখানে আয়তনকে এক ধরে নিয়েছে। ঠিক আছে তো? আয়তনকে কি ধরে নিয়েছে? ওয়ান, এক আয়তন। তাহলে এক আয়তন এর মধ্যে যদি এন সংখ্যক অণু থাকে তাহলে অবভিয়াসলি অ্যাকর্ডিং টু অ্যাভোগাড্রো প্রকল্প এক আয়তন বি এর মধ্যেও এন সংখ্যক অণু থাকবে আর এক আয়তন সি এর মধ্যেও এন সংখ্যক অণু থাকবে। তাহলে এই সংখ্যাগুলোর ক্ষেত্রে কি হবে? এ সংখ্যক অণু, বি সংখ্যক অণু, সি সংখ্যক অণুর ক্ষেত্রে কি হবে? ওইটাই এখানে বার করেছে যে এন সংখ্যক অণু এক একক আয়তন দখল করে, তাহলে এ সংখ্যক অণু কত আয়তন দখল করবে? ঠিক আছে তো? একইভাবে বি এর ক্ষেত্রে বি ছোট হাতের বি সংখ্যক অণু কত আয়তন দখল করবে? আর তোমার সি সংখ্যক অণু কত আয়তন দখল করবে? এটা এখানে বার করেছে। এবার দেখো এদের আয়তনের দেখো অনুপাত করেছে, দেখো এ বি এর অনুপাত। ঠিক আছে? এ আর বি এর অনুপাত করে দেখো, এ বাই এন ইস টু বি বাই এন, এন এন কেটে গেল, এ ইস টু বি হলো। তাহলে এটার পূর্ণ সংখ্যার সরল অনুপাত। আচ্ছা দেখো তো এটা আমরা মাধ্যমিকে কোথায় পড়েছিলাম? এটা মনে করে দেখবে গ্যাসের চ্যাপ্টারে ওখানে পড়েছিলাম, কি রাসায়নিক সমীকরণ ওখানে পড়েছিলাম যে একটু বলে দিই তোমাদের, হ্যাঁ, যে বলছে যে গ্যাস মানে 9-এ পড়েছিলাম নাকি 10-এ পড়েছিলাম আমি কিন্তু মনে পড়ছে না, তাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি, একটু ভালো করে শুনবে। যে বলছে যে গ্যাসীয় বিক্রিয়কগুলির ক্ষেত্রে, কি বললাম আমি? গ্যাসীয় বিক্রিয়কগুলির ক্ষেত্রে, ঠিক আছে তো? তাহলে গ্যাসীয় বিক্রিয়কগুলির ক্ষেত্রে দেখা যায় যে তারা নিজেদের মধ্যে যখন বিক্রিয়া করে তো তাদের যে আয়তনে তারা যখন বিক্রিয়া করবে সে আয়তন কিন্তু সবসময় পূর্ণ সংখ্যার সরল অনুপাত হবে। ঠিক আছে তো? এই যে দেখো এই জায়গাটাতে এখানে বলে দিয়েছে, দেখো অ্যাভোগাড্রো প্রকল্প, ঠিক আছে, এইখানে কিন্তু বলে দিয়েছে। এইখানে মোটামুটি এই পড়বে দেখো যে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র, আমার মনে হয় গেলুসাকের গ্যাস আয়তন সূত্রই ছিল। ঠিক আছে? ওখানে কি লেখা আছে? বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থগুলির আয়তনের অনুপাত সবসময় পূর্ণ সংখ্যা হবে। এই জায়গাটা একটু দেখে নেবে সবসময়। তাহলে বিক্রিয়ক, আমি গেলুসাকের গ্যাস আয়তন সূত্র আলাদা করে কিন্তু আমি পড়াবো, হ্যাঁ, নেক্সট ক্লাসেই আমি তোমাদেরকে পড়াবো। ঠিক আছে তো? আজকে আমি তোমাদের শুধু এখান থেকে বলে দিচ্ছি, এগুলো মার্ক করে নেবে যে গেলুসাক বলেছিলেন যে বিক্রিয়ক যদি গ্যাসীয় হয় এবং উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থও যদি গ্যাসীয় হয় তাহলে তাদের আয়তনের অনুপাত সবসময় পূর্ণ সংখ্যা হবে। এই জন্য দেখো হাইড্রোজেন, ক্লোরিন, HCl এর দেখো আয়তনের অনুপাত 1:1:2 হয়েছে, এটাকে পূর্ণ সংখ্যার সরল অনুপাত বলেছে। এই জায়গাটাই দেখো এখানে অ্যাপ্লাই করেছে যে এ আর বি এর আয়তন অনুপাত বেরিয়ে গেল, ঠিক আছে, উৎপন্ন পদার্থ সি এর অনুপাত বেরিয়ে গেল, তো অনুপাত দেখো কি বেরোলো? A:B:C। ঠিক আছে? তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা। তাহলে অ্যাভোগাড্রো প্রকল্প তোমার গ্যাসের আয়তনের সূত্রকে কি করছে? সমর্থন করছে। তাই এখানে দেখ বলেছে, দেখ সমচাপ ও উষ্ণতায় গ্যাসীয় বিক্রিয়কগুলি তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করবে এবং বিক্রিয়াজাত গ্যাসের আয়তন যদি বিক্রিয়কগুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকে, সুতরাং অ্যাভোগাড্রো প্রকল্পের সাহায্যে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র প্রতিষ্ঠিত হয়। তাহলে মূলত আমরা এখানে গেলুসাকের গ্যাস আয়তন সূত্রকে, এই গেলুসাকের এই আয়তন সূত্রকে অ্যাভোগাড্রো প্রকল্প দ্বারা প্রতিষ্ঠা করলাম। এবার এই জায়গাটা সেমি পড়বি, তোরা মনে রাখিস এগুলো কিন্তু পরীক্ষায় একদম আসবে না, আসেই না, এখানে 2 নম্বর 3 নম্বর থাকে। ঠিক আছে? তার জন্য খুব ডিটেলসে আমরা মানে পড়লেও
আমরা নলেজ নিলেও আমরা কিন্তু পরীক্ষা ভিত্তিক জিনিসগুলোকেই বেশি করে প্র্যাকটিস করব, ঠিক আছে? এবার চলে আয় দেখ, অ্যাভোগাড্রো প্রকল্পের ভিত্তিতে ডাল্টনের পরমাণুবাদের সংশোধিত রূপ। এবার অ্যাভোগাড্রো প্রকল্পতে ডাল্টনের পরমাণুবাদে দেখো আমরা অণুর কোনো অস্তিত্ব আমরা পাই না কিন্তু, হ্যাঁ। ডাল্টন কিন্তু খুব কি করেছিলেন, যে মৌলের ক্ষেত্রে পরমাণুকে বলেছিলেন সরল পরমাণু, আর যৌগের ক্ষেত্রে পরমাণুকে বলেছিলেন তোমার যৌগিক পরমাণু, কিন্তু অণুর কথা কিন্তু বলেনি, ঠিক আছে? এবং বলেছিলেন পরমাণু অবিভাজ্য, পরমাণুকে ভাঙা যায় না, ধ্বংস করা যায় না, একই মৌলের পরমাণুর ভর তারপরে আকার আয়তন সব সেম হবে, ভিন্ন মৌলের পরমাণুর ভর আকার আয়তন সব আলাদা হবে, এইগুলো বলেছিলেন। কিন্তু যখন আইসোটোপ আবিষ্কার হলো, আইসোবার আবিষ্কার হলো, তারপরে এক্স রশ্মি আবিষ্কার হলো, তারপরে তোমার পরমাণুকে ভাঙা গেল এবং দেখা গেল যে পরমাণুকে ভাঙলে ওর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এছাড়া অন্যান্য ক্ষুদ্র অস্থায়ী কণাগুলো বর্তমান আছে, তখন কিন্তু ডাল্টনের পরমাণুবাদকে একটু হলেও চেঞ্জ করতে হয়েছে, ঠিক আছে? দেখো এই জায়গাটা দেখো তাহলে। তারপরে তাহলে ডাল্টন কি করেছিলেন, অ্যাভোগাড্রো কি করেছিলেন, অণুর কথা বলেছিলেন, যে অ্যাভোগাড্রো বলেছিলেন যে পদার্থের দুটো ক্ষুদ্রতম কণা হয়, ঠিক আছে? তো পদার্থের দুটো ক্ষুদ্রতম কণা, একটাকে বলবো পরমাণু আর একটাকে বলবো অণু। তাহলে পরমাণু হবে তোমার মৌলের একদম ক্ষুদ্রতম কণা, আর যৌগের ক্ষেত্রে যদি হয় তাহলে সেটা অণু হবে, ঠিক আছে? তো যাই হোক পয়েন্টটা দেখে নাও, এখানে দেখো বলেছে একটু চেঞ্জ হতে পারে। দেখো মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাসমূহ যেগুলি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে সেগুলি পরমাণু। তো এই কথাটা কিন্তু কারেক্ট, যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে মৌলের পরমাণুগুলোই কিন্তু আলটিমেটলি বিক্রিয়া করে, বোঝা গেল? তো এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে পাশে হাইড্রোজেন আর ক্লোরিন বিক্রিয়া করেছে, তো প্রথমে কি হয় বলতো, হাইড্রোজেন ভাঙবে, H2 থেকে H হবে, Cl2 থেকে Cl হবে, তখন সে একটা H পরমাণু একটা Cl পরমাণু যুক্ত হয়ে HCl হবে। একইভাবে এখানেও বলা হয়েছে যে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাসমূহ যেগুলো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে সেগুলো পরমাণু, ঠিক আছে? তো পরমাণু মানে ভেঙে পরমাণু হবে এবং তারা বিক্রিয়া অংশগ্রহণ করবে। পরমাণু স্বাধীন অস্তিত্ব থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এটা কেন বলা হয়েছে বলো তো? কেন কি অণুর ক্ষেত্রে দেখো যখনই সে অণু হয়ে যাবে বা যৌগ হয়ে যাবে বা আয়ন হয়ে যাবে, হ্যাঁ, জোটবদ্ধ হবে, তখন তো তার স্বাধীন অস্তিত্ব থাকবে না। যেমন হাইড্রোজেন H2O, তো H2-র মধ্যে কি দুটো অক্সিজেন পরমাণু, দুটি হাইড্রোজেন পরমাণু আছে। Cl2, এখানে দুটি ক্লোরিন পরমাণু আছে। আবার চলে আসো দেখো HCl, এখানে একটা হাইড্রোজেন পরমাণু একটা ক্লোরিন পরমাণু আছে। অতএব তুমি বলতে পারবে না যে এখানে তোমার প্রত্যেকটা পরমাণুর স্বাধীন অস্তিত্ব আছে, মানে HCl এর মধ্যে ক্লোরিন একদম ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, হাইড্রোজেনকে পাত্তা দিচ্ছে না, বা হাইড্রোজেন ক্লোরিনকে পাত্তা দিচ্ছে না, এরকম কিন্তু নয় কিন্তু, বোঝা গেল? তো তো এই জায়গাটা তোমরা মনে রাখবে, ঠিক আছে? যে পরমাণুর স্বাধীন অস্তিত্ব থাকতেও পারে বা নাও থাকতে। স্বাধীন অস্তিত্ব কাদের ক্ষেত্রে থাকে বলো তো? যেমন সোডিয়াম পরমাণু সোডিয়ামের কিন্তু একক পরমাণু, হ্যাঁ, সোডিয়াম। তারপর তুই ধরে নে কার্বন, শুধু কার্বন, তারপরে পটাশিয়াম, হ্যাঁ, তারপরে তোর ধরে নে কি বলে লিথিয়াম, এদের ক্ষেত্রে স্বাধীন অস্তিত্ব থাকবে। কিন্তু এই হাইড্রোজেন, ক্লোরিন, ব্রোমিন আর যৌগের ক্ষেত্রে, হ্যাঁ, HCl, HNO3, H2SO4, এদের ক্ষেত্রে কিন্তু পরমাণু স্বাধীন অস্তিত্ব কিন্তু থাকবে না। নেক্সট দেখ, এখানে দিয়েছে দেখ, অধিকাংশ ক্ষেত্রে পরমাণুর ধর্ম মূল পদার্থের ধর্ম থেকে পৃথক হয়, ঠিক আছে? তাহলে পরমাণুর ধর্ম আর মূল পদার্থের ধর্মের মধ্যে কিন্তু পার্থক্য হতে পারে। যেমন HCl, এবার শুধু হাইড্রোজেনের কথা যদি চিন্তা করিস তাহলে হাইড্রোজেনের একটা ধর্ম আছে নিজস্ব, ক্লোরিনের কথা যদি চিন্তা করিস ক্লোরিনের নিজস্ব একটা ধর্ম আছে। কিন্তু হাইড্রোজেন আর ক্লোরিন যখন পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে যখন HCl ফর্ম করে, তখন ওই HCl এর মধ্যে কিন্তু না তুই হাইড্রোজেনের স্বাধীন অস্তিত্ব পাবি, না ক্লোরিনের তুই স্বাধীন অস্তিত্ব পাবি। যেহেতু এখানে নতুন একটা যৌগ গঠিত হয়েছে, তাই নতুন ধর্মই আমরা দেখতে পাবো। এটা জাস্ট একটা HCl এর উদাহরণ। অন্য যে কোনো যৌগের ক্ষেত্রেও সেইগুলো অ্যাপ্লাই হয়। যেমন জলের ক্ষেত্রে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে জল হয়, তাহলে হাইড্রোজেন তো গ্যাস, অক্সিজেনও গ্যাস, কিন্তু জল কিন্তু সাধারণ উষ্ণতাতে কি তরল, বোঝা গেল? তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা দেখব যে যৌগ হলেই কিন্তু তোমার পরমাণু ধর্ম কিন্তু বর্তমান থাকে না। তো এই জায়গাটা ওইটাই বলতে
চেয়েছে। তাহলে ১, ২, ৩ পয়েন্ট হলো। ৪ নম্বরে দেখো কি বলেছে? সাধারণত ২ বা ততোধিক পরমাণুর সমবায়ে অণু গঠিত হয়। তো এটা আমরা মোটামুটি সবই জানি যে ২ টো বা মিনিমাম ২ টো পরমাণু লাগবেই অণু হতে গেলে। ২ টো পরমাণু হতে পারে, সেটা একই মৌলেরও হতে পারে, আবার আলাদা মৌলেরও হতে পারে। দেখ লেখা আছে দেখো, একই মৌলের পরমাণু দিয়ে গঠিত যদি হয় তাকে মৌলিক অণু। আর যদি তোমার ২ বা ততোধিক আলাদা, আলাদা মৌলের পরমাণু যদি হয় তাকে যৌগিক অণু বলব। তো এইভাবে অণুকে দেখো ২ ভাগে ভাগ করা হয়েছে। মৌলিক অণু আর হচ্ছে তোমার যৌগিক অণু, এবং উদাহরণগুলো দেওয়া আছে, পড়ে নেবে। তারপরে ৫ নম্বর পয়েন্ট দেখো কি বলেছে? একই পদার্থের অণুগুলির ভর ও ধর্ম অভিন্ন। এটা সবাই জানে। একই পদার্থের অণুগুলো হলে ভর ধর্ম অভিন্ন মানে কি? সেম। আর যদি আলাদা পদার্থের অণু ভর হয় তাহলে তার ধর্ম কি হবে? আলাদা হবে। ঠিক আছে? তেমন জলের সঙ্গে নাইট্রিক অ্যাসিড, নিশ্চয়ই জলের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের ধর্মের কোনো ধরনের কিন্তু মিল নেই। ঠিক আছে? তো এই জায়গাটা বলেছে, এগুলো সব কিন্তু রিডিং মেরে নিজের কনসেপ্টটা ক্লিয়ার করবে। তারপর দেখ এখানে যেটা বলেছে, এটা এই জায়গাটা যেখানে বলা হয়েছে যে তুই যদি উদাহরণটা দেখিস, এই যে হাইড্রোজেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায়, ঠিক আছে? কে এলো রে? কে দেখছে আমাকে? আচ্ছা দেখ, হাইড্রোজেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় দেখ HCl উৎপন্ন হচ্ছে। ঠিক আছে? তো এবার দেখ এখানে দুটো দুটো করে গোল বসিয়েছে। এটা মানে কি বলতো? দুটো হাইড্রোজেন পরমাণু, এই দুটো এখানে যে আলাদা পার্পল কালার দেখি যে দুটো ক্লোরিন পরমাণু। তো বিক্রিয়া হওয়ার সময় দেখ কি হচ্ছে, দেখ তো, যে হাইড্রোজেন দুটো পরমাণু আলাদা হয়ে যাচ্ছে, আর এই দেখ ক্লোরিন দুটো পরমাণু আলাদা হয়ে যাচ্ছে, দিয়ে জোড়া জোড়া ফর্ম হচ্ছে, হ্যাঁ, দিয়ে HCl হচ্ছে। তো এই ৫-৬ নম্বর পয়েন্টে কিন্তু এটাই বলে দেওয়া হয়েছে যে রাসায়নিক বিক্রিয়ার সময় ক্রিয়াশীল পদার্থগুলি তাদের অণু সংখ্যার সরল অনুপাতে বিক্রিয়া ঘটায়, এবং এই অণুগুলি কিন্তু সরাসরি বিক্রিয়া অংশগ্রহণ করে না। তাহলে আমরা দেখতেই পাচ্ছি অণুগুলো কিন্তু সরাসরি বিক্রিয়া অংশগ্রহণ করছে না। অণুগুলো আগে ভেঙে পরমাণু হচ্ছে, তখন পরমাণুগুলো যুক্ত হয়ে নতুন ধরনের অণু গঠন করছে। তাই এখানে দেখো বলে দিয়েছে, দেখো সরাসরি বিক্রিয়া অংশগ্রহণ করে না। অণুগুলি প্রথমে বিশিষ্ট হয়ে পরমাণু উৎপন্ন করে, তারপরে পরমাণুগুলো পূর্ণ সংখ্যার সরলনুপাতে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে। তো এই হচ্ছে মোটামুটি অ্যাভোগাড্রের তোমার ডাল্টনের পরমাণু অ্যাভোগাড্রের প্রকল্পের ভিত্তিতে ডাল্টনের পরমাণুবাদের সংশোধিত রূপ। তা ডাল্টন যেটা বলেছিলেন সেখান থেকে অ্যাভোগাড্রো কিন্তু খুব একটু আলাদাভাবেই বলেছিলেন। এবং তাহলে তোমরা তো মোটামুটি বুঝতেই পেরেছো যে ডাল্টনের পরমাণুবাদে বলা হয়েছিল শুধু পরমাণু, সরল পরমাণু, যৌগিক পরমাণু, কিন্তু অ্যাভোগাড্রো যখনই অণুর অস্তিত্বের কথা বললেন তখন সেখানে পদার্থের দুটো ক্ষুদ্রতম কণা হয়ে গেল। একটা পরমাণু, এবং পরমাণুটা কি? রাসায়নিক বিক্রিয়ায় ক্ষুদ্রতম কণা, সেটাকে পরমাণু বলছে। আর যৌগের ক্ষেত্রে বা অণুর ক্ষেত্রে কি হচ্ছে? মৌলিক অণু আর যৌগিক অণু, যেখানে একই মৌলের একাধিক পরমাণু যুক্ত হতে পারে। আর যৌগের ক্ষেত্রে কি হতে পারে? ভিন্ন মৌলের একাধিক পরমাণু যুক্ত হতে পারে। ঠিক আছে? তো এই হচ্ছে ডাল্টনের পরমাণুবাদ। ঠিক আছে? দিয়ে দেখো অ্যাভোগাড্রো প্রকল্পের ভিত্তিতে অনুসংজ্ঞা দিয়েছে। এইগুলো করার পড়ার কোনো দরকার নেই, হ্যাঁ। সূত্র বলা যায় কি না এগুলো বাদ, এই সব জিনিস একদম বেকার হয়ে গেছে। ঠিক আছে? এবার আমি যেটা বলছি, বন্ধ করো। আমি যেটা বলছি হ্যাঁ, আমি যেটা বলছি যে হ্যাঁ, কি কে কে সিমরান? হ্যাঁ, 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 পড়বে, এগুলো জাস্ট পড়বে, এগুলো মুখস্থ করতে বলছি না কিন্তু। আমি আসতে বলছি, আমার আমি যেটা ওয়াইফাই কাজ হচ্ছে, বিনা ওয়াইফাই, বিনা ওয়াইফাই কিন্তু তোরা নিজেরা মিউট হ। হ্যাঁ, তারপর দেখবি শুনতে পাবি, দেখ। পাচ্ছিস না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই এগুলো না, মুখস্থ করার মতো মানে পড়বি, এই জায়গাটা পড়বি, হয়ে গেল। হ্যাঁ, রেডি। এই যে আগের পাতা যে দেখতে পাচ্ছিস, নিজের আওয়াজ আবার নিজেই শুনতে পাচ্ছি। আজকে ঝড় বৃষ্টি হয়েছে না, সব ধরনের গন্ডগোল বকা। আমি হ্যাঁ, বলে দেবো, বলে দেবো, বলে দেবো।
আমার তো ভিডিও রেকর্ডিং হচ্ছে, চাপ নেই। তবে তোদেরকে বলে দিই, এই জায়গাটা আমি স্কিপ করেছি, হ্যাঁ, 1.4 এটা আমি কিন্তু পরের দিন পড়াবো। আজকে যেহেতু আমরা মাধ্যমিকে আর 9-10-এ মোটামুটি যা যা পড়েছি সেগুলোকেই আমরা কিন্তু এখানে ঝালিয়ে নিচ্ছি। হ্যাঁ, প্রথম চ্যাপ্টারটা এইভাবে তাড়াতাড়ি এগিয়ে যায়। আচ্ছা দেখ, তারপরে দেখ পারমাণবিক ভর ও বা পারমাণবিক গুরুত্ব, এটা নিয়ে আলাদা করে কিছু বলার আছে কি? হুম, অরিত, কই রে, শুনতে পাচ্ছিস? বলছি পারমাণবিক ভর নিয়ে কি আলাদা করে পড়ার দরকার আছে কি? হ্যাঁ, ওটাই বলছি। আমি সবাইকেই বলছি, যেহেতু আমরা 9-এ এসব পড়েছি, এখান থেকে কোনো প্রশ্ন আসবে না। হ্যাঁ, যেটা আসবে সেটা আমি তোমাদেরকে একটু বলে দিই, ঠিক আছে তো? কি? সেটা হচ্ছে তোমার পড়ি পড়ি এমন অবস্থা হয়ে গেছে, বোঝা যায় কি। এ দেখ, পারমাণবিক ভর আণবিক ভর আলাদা করে পড়ার দরকার নেই। আমাকে কেন দিবি? এই ভিডিও রেকর্ড করে আমি পাঠিয়ে দেবো তো তোদের। হ্যাঁ। আচ্ছা, তোদের পরিচ্ছেদটা বার করতো, পরিচ্ছেদের অংশটা বার করতো। পরিচ্ছেদ আছে 1.7? পরিচ্ছেদ আছে পারমাণবিক ভরের পর? আচ্ছা সরি, এই 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 অংশটা বার করো, আমি স্কিপ করে চলে গেছিলাম। এই দেখো, এই জায়গাটা, এই পারমাণবিক ভর, পারমাণবিক ভর এককটা দাগ দাও, ক্লাস 9-এ পড়েছিলাম। সংজ্ঞা পড়বে, গাণিতিক রূপ পড়বে, আর 1 এম। আচ্ছা, এটা কি বুঝিয়ে দেবো কি আবার নতুন করে? দেখে নে। না, আগে বলতে এইগুলার কি পড়বি? হাইড্রোজেনের ভর এক, কার্বনের ভর এক। হ্যাঁ, এগুলো পড়তে হবে না। আর এই পারমাণবিক ভৌগোল কি বুঝিয়ে দিতে হবে? অসুবিধা হওয়ার কথা নয়। হ্যাঁ। আচ্ছা দেখো, তাও তোমরা এখান থেকে সংজ্ঞাটা মুখস্থ করবে, হ্যাঁ, হাওয়া বাতাস দাও, সবই দাও। পড়ানো বসাতে মানে পড়ানো, সরি, পড়াতে গেলেই সব ধরনের সমস্যা শুরু হয়। হাওয়া বাতাস, আচ্ছা দেখো, এই সংজ্ঞাটা পড়বে একদম। এমও সংজ্ঞা আমি একবার বলে দিচ্ছি, দেখো, যে এককের মাধ্যমে কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর প্রকাশ করা হয়। তো আমরা পারমাণবিক ভর দিয়ে তো আর মৌলের পরমাণুর প্রকৃত ভর প্রকাশ করতে পারি না। তাই এর জন্য আলাদা করে নতুন একটা ইউনিট দেওয়া হয়েছে, ঠিক আছে তো? সেই ইউনিটকে বলা হচ্ছে এএমইউ। তার সংজ্ঞা দিয়েছে, তার একক কিভাবে বার করতে হবে। এ তো 1/12 একটা C12 পরমাণুর প্রকৃত ভর, এটা তোমরা ওই কার্বন স্কেলে পেয়ে থাকবে। দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, দেখো, এই দেখো কার্বন স্কেলে, দেখো কার্বন স্কেলে, দেখো নিচে এটা দেওয়া আছে। এইটুকু অংশকেই বলছে, এই দেখো, এইটুকু অংশকেই পারমাণবিক ভর একক বলছে। হ্যাঁ, ওটাকে এখানে ফর্মুলা দিয়েছে। তো এটা পড়ে নিলে গাণিতিক রূপটা করবে। এই যে অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন পরমাণুর প্রকৃত ভর হচ্ছে 12 গ্রাম, তাহলে একটা কার্বনের ভর কত হবে? তাহলে এমইউ বলতে 1/12 একটা কার্বন পরমাণুর ভরকে গুণ করে দিয়ে 12 12 কেটে দিয়েছে, দিয়ে দেখ 1/অ্যাভোগাড্রো সংখ্যা হবে, ঠিক আছে তো? মনে রাখবি, এই 12 12 কেটে দিলে কি পড়ে থাকবে? 1/অ্যাভোগাড্রো তো 1.66022 এটা কি দেখ মান হিসাবে বার করেছে, এটা মুখস্থ করবি। 1.6605 × 10⁻⁻24 গ্রাম দিয়ে এখানে এটাকে এমইউ, পরে ইউ দিয়ে ডিনোট করা হয়। তখন এই জায়গাটা মনে রাখবি, এক এক 1 এমইউ বা 1 ইউ বলতে এই ভরকে বোঝায়। 1.6605 × 10⁻⁻24 গ্রাম কেজিতে নিয়ে গেলে কি হবে? -24টা -27 হয়ে যাবে। পূজা আছে তো নাকি? পূজা পালিয়ে গেল রে? হ্যাঁ, পূজা রেসপন্স দাও। হ্যাঁ। আচ্ছা, এবার দেখ পরমাণুর প্রকৃত ভর কিভাবে বার করা হয়েছে। এই জায়গাগুলো তোরা দেখে নিবি, এ সেম আছে দেখ। আচ্ছা, একটু বলেই দিই, যখন বলছি তখন ছেড়ে দিয়ে লাভ নাই। দেখ, মোলের আপেক্ষিক পারমাণবিক ভর, পারমাণবিক ভর। আরে, এটা বন্ধ কর তো, বন্ধ কর। হ্যাঁ, এটা অফ কর। আচ্ছা দেখ, পরমাণুর প্রকৃত ভর কি করে বার করতে হয়, আমরা 9-এও পড়েছিলাম। এই দেখ, প্রথমে পারমাণবিক ভরের সংজ্ঞাটা লিখতে হবে। এই দেখ পারমাণবিক ভরের সংজ্ঞাটা, মৌলের একটা পরমাণুর ভর বাই
একের 12 ইন্টু একটা C12 পরমাণুর ভর। এবার এইটা বলতে দেখ, এই জায়গাটা বলতেই পারমাণবিক ভর একককে বোঝায়, মানে এই মানটাকে এমইউকে বোঝায়। তো দেখ এখানে কি করেছে দেখ তো, এই দেখ তাহলে মৌলের একটা পরমাণুর প্রকৃত ভর কি হবে, এই ভালো করে দেখো, মৌলের একটা পরমাণুর ভর, তাহলে মৌলের একটা পরমাণুর ভর কি হবে, পারমাণবিক ভরের সঙ্গে এই নিচেরটা উঠে গিয়ে গুণ হয়ে যাবে। হ্যাঁ, ওই গুণটাই করেছে এখানে দেখ। হ্যাঁ দেখ, মোলের একটা পরমাণুর প্রকৃত ভর দেখ, মোলের আপেক্ষিক পারমাণবিক ভর, এটা এভাবে গুণ করে দিয়েছে। ঠিক আছে তো, গুণ করে এই জায়গাটা মানেই তো 1 ইউ, এর জায়গাটা মানেই তো 1.6605 ইন্টু 10⁻⁻24। তো এই জায়গাটাই তোকে যদি প্রকৃত ভর বার করতে হয় তাহলে মনে রাখবি যে পারমাণবিক ভরের সঙ্গে এই মানটা গুণ করে দিবি, গুণ করলে প্রকৃত ভর পেয়ে যাবি। এই যে মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর হচ্ছে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ইন্টু 1 ইউ, বা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ইন্টু 1.6605 ইন্টু 10⁻⁻24। এই যে হাইড্রোজেনের ক্ষেত্রে করেছে দেখ, হাইড্রোজেনের পরমাণুর প্রকৃত ভর বার করতে গেছে, তো হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, এক এক, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে কত বলতো, 1.008, তাই 1.008 ইউ, শুধু ইউ লিখলেও হবে। আবার তোমাকে যদি বলে গ্রাম এককে প্রকাশ করো, তাহলে তুমি এইভাবে 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম দিয়ে গুণ করে দেবে। একইভাবে নাইট্রোজেনের ক্ষেত্রে দেখ 14 হয়, পারমাণবিক ভর 14 ইউ, তো গ্রামে যদি প্রকাশ করতে হয় তাহলে 14-র সঙ্গে 1.6605 ইন্টু 10⁻⁻24 গুণ করে দেবে। তোমরা ক্যালকুলেটর কিন্তু কিনে দেবে, হ্যাঁ, সাইন্টিফিক ক্যালকুলেটর, ঠিক আছে? বুক সেন্টারে পেয়ে যাবি, যে কোনো বইয়ের দোকানে পেয়ে যাবি। বুঝলি যে ক্যাশিওর একটা ভালো ইয়ে দিতে বলছি, সবাইকে আমি বলছি তোমাদের এখন সাইন্টিফিক ক্যালকুলেটর দরকার পড়বে। এবার মোবাইলে কিন্তু সাইন্টিফিক ক্যালকুলেটর ডাউনলোড করবে না, হ্যাঁ ঠিক আছে, রীতিমতো কিনে নেবে যে কোনো বইয়ের দোকান বা ওই খাতা কলমের দোকানে গিয়ে বলবে যে ক্যাশিও কোম্পানির, হ্যাঁ, ক্যাশিও, অরপ্যাট, বিভিন্ন কোম্পানি আছে, তো সব থেকে বেস্ট হচ্ছে ক্যাশিও কোম্পানি, ঠিক আছে, বলবা ক্যাশিও, ক্যাশিও, হ্যাঁ। আর বলবা যে নর্মাল দিতে, নর্মাল সাইন্টিফিক ক্যালকুলেটর, আমি তোমাদের ছবি পাঠিয়ে দেবো, হ্যাঁ। আরেকটা হয় কি বলতো, ইঞ্জিনিয়ারিং লেভেলের ক্যালকুলেটর থাকে, ও, ওর ওই হিসাবটা আমি কিন্তু ভাই পারি না ভাই। হ্যাঁ, হ্যাঁ কি বলছিস? হ্যাঁ ছবি পাঠিয়ে দেবো। এবার অন্যান্য স্যারদের একটু জিজ্ঞেস করিস, যারা ফিজিক্স পড়াচ্ছে তাদেরকেও একবার জিজ্ঞেস করে নিবি, হ্যাঁ, যে কোনটা কিনবো। হ্যাঁ, আমি তো আমার মতো করে বলবো, কেন কি বলতো, কেমিস্ট্রিতে না অত অঙ্ক লাগে না, অঙ্ক লাগে কিন্তু এতটাও ডিটেলস না, কয়েকটা চ্যাপ্টার অঙ্ক আছে, বাকিগুলো সবই মুখস্থই করতে হয়। ফিজিক্সে কিন্তু তোমাদেরকে আমি বারবার বলে দিচ্ছি, অঙ্ক ছাড়া ফিজিক্সের কোনো গতি নেই, ফিজিক্সে অঙ্কই সব, ঠিক আছে? আচ্ছা দেখ, এই জায়গাটা পড়বি, মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর আর একটা পরমাণুর ভরের সম্পূর্ণ আলাদা, এই জায়গাটা পড়বি, এটা কনসেপ্টের জন্য। এবার দেখ, আপেক্ষিক পারমাণবিক ভরের সংজ্ঞা যদি যায়, তাহলে এই হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর, যে মৌলের একটা পরমাণুর ভর বাই 1/12 ইন্টু একটি C12 পরমাণুর ভর, তাহলে এখানে দুটো ভরের অনুপাত হচ্ছে, ঠিক আছে তো, তার মানে আপেক্ষিক মানে কি, কারোর সাপেক্ষে তুলনা করছি, কিন্তু প্রকৃত ভর বলতে কি বোঝাচ্ছে, একদম অ্যাকচুয়াল ভর। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভরের কি দেখবি বলতো, একক থাকে না, ঠিক আছে, যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, এক, নাইট্রোজেনের পারমাণবিক ভর যদি আমাকে বলে তাহলে আমরা কি বলবো, 14ই বলবো। আর যদি এইমিউ এককে যদি জিজ্ঞেস করে তাহলে 14 ইউ বলবো, ঠিক আছে তো। কার্বন যদি হয় তাহলে 12 হবে। ক্লিয়ার হলো? এবার যদি বলে প্রকৃত ভর বার করো কার্বনের, একটি কার্বন পরমাণুর প্রকৃত ভর বার করো, তখন কিন্তু ওই 12 লিখলে হবে না, তখন 12-র সঙ্গে এই মানটা গুণ করতে হবে, 1.6005 ইন্টু 10⁻⁻24, ঠিক আছে তো। তো এই জায়গাটা পড়ে নেবে যে মৌলের একটি পরমাণুর ভর একটি C12 পরমাণুর ভরের 1/12 তুলনায় যত গুণ সেই সংখ্যাকে আপেক্ষিক পারমাণবিক ভর বলে, এর কোনো একক হয় না। অন্যদিকে মৌলের একটি পরমাণুর ভর বলতে পরমাণুর প্রকৃত ভরকে বোঝায়, এর নির্দিষ্ট একক আছে, যেমন অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর বলে দিয়েছে। এবারে গড় পারমাণবিক ভর, আচ্ছা গড় ব্যাপারটা আমরা পড়েছিলাম, মনে আছে কি? হ্যাঁ, গড় পড়েছিলাম, মনে আছে কি? আচ্ছা বলে বলে দিই, হ্যাঁ, একটু বলে দিতেই হবে, কেন কি এগুলো সব নাইনই ছিল না, তো তোমাদের বলে দিই। পারমাণবিক ভর তো আমরা পড়লাম, ঠিক আছে, এবার যেটা দাঁড়াচ্ছে যে, আমার ক্যামেরাটা ঝাপসা হচ্ছে কেন, আচ্ছা দেখো, এবার যেটা দাঁড়াচ্ছে যে, যে যখন আইসোটোপ আবিষ্কার হলো,
ঠিক আছে তো, ভালো করে বলছি। যখন আইসোটোপ আবিষ্কার হলো তখন দেখা যাচ্ছে যে হাইড্রোজেনের ক্ষেত্রে ৩টা আইসোটোপ আছে, 1H1, 1H2, 1H3। কার্বনের ক্ষেত্রে দেখবে ২টো আইসোটোপ আছে, ৩টা আইসোটোপ আছে, ১২, ১৪, ১৬। ঠিক আছে, অক্সিজেনের ক্ষেত্রেও ১৬, ১৭, ১৮। যখনই আইসোটোপগুলো আবিষ্কার হলো এবং দেখা গেল যে প্রকৃতির মধ্যে, প্রকৃতি মানে এই পরিবেশের মধ্যে, হ্যাঁ আমাদের এই পরিবেশের মধ্যে যদি বলা হয় যে অক্সিজেন, তাহলে পরিবেশের মধ্যে অক্সিজেন শুধু O16 নয়, O17 এবং O18 সবাই আছে এবং তারা এক একটা পার্সেন্টেজ নিয়ে আছে। ঠিক আছে তো, একইভাবে তোর ধরে নে ক্লোরিন, ক্লোরিনের 2টো আইসোটোপ আছে, একটা হচ্ছে দেখ এই জায়গাটা দেখ, ক্লোরিন 35 আর ক্লোরিন 37। এবার দেখা যাচ্ছে যে নড়ছে কেন, এবার দেখা যাচ্ছে যে প্রকৃতির মধ্যে 35 হচ্ছে তোমার 75 ভাগ আছে আর 37 হচ্ছে তোমার 25 ভাগ আছে। তাহলে তোমাকে যদি ক্লোরিনের পারমাণবিক ভর যদি বার করতে হয়, তাহলে ক্লোরিনের পারমাণবিক ভর বার করতে গেলে তোমাকে 2টো ক্লোরিনের আইসোটোপকেই কনসিডার করতে হবে এবং কি কি পার্সেন্টেজে তারা উপস্থিত আছে সেটাকেও কনসিডার করতে হবে। তখন গড় করতে হয় এবং গড় করতে গিয়ে এবার দেখ এগুলোকে 100তে ভাগ করে দিয়েছে, 100 ধরে নিয়েছে, যে ধরে নে 100টা ক্লোরিন পরমাণু আছে। ঠিক আছে তো, আর 100টা ক্লোরিন পরমাণুর মধ্যে 75টা ক্লোরিন পরমাণু হচ্ছে ক্লোরিন 35 আর বাকি 25টা ক্লোরিন পরমাণু হচ্ছে ক্লোরিন 37। তাহলে একটা ক্লোরিন পরমাণুর পারমাণবিক ভর কি হবে, তাহলে 75-এর সঙ্গে 35 গুণ করতে হবে আর 37-এর সঙ্গে 25 গুণ করে তাদেরকে যোগ করে নিয়ে 100 দিয়ে ভাগ করতে হবে। তো ভাগ করলে আমরা কি দেখতে পাবো, ভগ্নাংশ পাবো। ঠিক আছে, এই জন্যই এখানে বলা আছে দেখ যে প্রকৃতিতে প্রায় সব মৌলেই একাধিক আইসোটোপের মিশ্রণ হিসেবে বর্তমান। ঠিক আছে, প্রকৃতিলব্ধ কোনো নির্দিষ্ট মৌলের ক্ষেত্রে ওর আইসোটোপগুলির প্রাচুর্যের অনুপাত মোটামুটি নির্দিষ্ট। প্রাচুর্যের অনুপাত বলতে এই অনুপাতের কথা বলছে, হ্যাঁ, কি পার্সেন্টেজে তারা প্রকৃতির মধ্যে আছে। হ্যাঁ, কোনো মৌলের পারমাণবিক ভর নির্ণয়ের সময় উক্ত মৌলের প্রকৃতিতে উপস্থিত সব আইসোটোপের পারমাণবিক ভরের অনুপাতিক গড় নেওয়া হয়। তার মানে এইটা করতে হবে, আনুপাতিক গড়। ঠিক আছে, যদিও বিভিন্ন আইসোটোপের পারমাণবিক ভর প্রায় পূর্ণ সংখ্যা হয়, কিন্তু তা সত্ত্বেও তাদের প্রাচুর্য অনুযায়ী আনুপাতিক গড় নেওয়া হলে মৌলের পারমাণবিক ভর পূর্ণ সংখ্যা না হয় ভগ্নাংশ হয়। তো এতটা পড়ার দরকার নেই, যদি বা তোমাদের বাই চান্স প্রশ্ন আসে যে ভগ্নাংশ কেন, তখন তোমরা বলে দেবে যে প্রকৃতির মধ্যে সব মৌলেরই আইসোটোপ আছে এবং তারা নির্দিষ্ট অনুপাতে প্রকৃতির মধ্যে অবস্থান করে, তাই মানে পারমাণবিক ভর বার করতে গেলে আমাদেরকে গড় করতে হয়, তাহলে আনুপাতিক গড় করতে হয়। এই আনুপাতিক গড়টা মনে রাখবে, ভরের আনুপাতিক গড় করতে হয় এবং এই জন্যই তোমার পূর্ণ সংখ্যা না হয় ভগ্নাংশ আসে। এগুলো তোমাদের নিজে থেকে লিখতে শিখতে হবে। ঠিক আছে তো, তো এই জায়গাটা পড়ে নিলে তারপর দেখ পরে চলে আসে, এখানে দেখ বিভিন্ন মান দেওয়া আছে। এই মানগুলো আর কি পড়বি, তোদের তো সবাই জানা আছে হাইড্রোজেনের পারমাণবিক এক। এবার একটু খেয়াল করিস এখানে ইউ দিয়ে, যেহেতু ইউনিফাইড মাস, হ্যাঁ এটাকে ইউ বলতে এইটাকে বোঝাচ্ছে, হ্যাঁ এই এম ইউ অ্যাটমিক মাস ইউনিট, বা এটাকে ইউ বা ইউনিফাইড মাস বলে। হ্যাঁ, ওই জন্য পারমাণবিক ভরের ক্ষেত্রে ইউ এককগুলো ইউজ করেছে। এগুলো আর কি পড়ার আছে, এগুলো সব তোরা জানিস, এগুলো পড়ার দরকার নেই। তারপর চলে আয় দেখ গ্রাম পারমাণবিক ভর, গ্রাম পরমাণু মনে করে দেখ, আমরা ক্লাস 9-এ কিন্তু এই গ্রাম পারমাণবিক ভর, গ্রাম পরমাণু সংখ্যা পড়েছিলাম। জানি না তোদের মনে আছে কি না, মনে রাখবি পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে গ্রাম পারমাণবিক ভর হয়। ঠিক আছে তো, ক্লিয়ার হলো? এই দেখ গ্রাম পারমাণবিক ভরের একক হচ্ছে, মনে রাখবি পারমাণবিক ভরের কিন্তু কোনো একক নেই, হ্যাঁ, কেন কি অনুপাত, কিন্তু গ্রাম যখনই গ্রাম পারমাণবিক ভর হবে না তখন কিন্তু একক বসবে। এই দেখ নাইট্রোজেন আর অক্সিজেনের উদাহরণটা শুধু দেখে রাখবি, হ্যাঁ, নাইট্রোজেন ও অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 14 আর 16, তাহলে গ্রাম পারমাণবিক ভর যদি করতে হয় তাহলে 14 গ্রাম আর 16 গ্রাম করতে হবে। উদাহরণটা ভালো করে পড়বি, সংজ্ঞাটা জাস্ট এমনি বুঝে রাখবি, কারণ এগুলো পরীক্ষায় দেবে না কিন্তু, বাট এই উদাহরণগুলো কিন্তু আমাদের কাজে লাগবে অঙ্ক করার সময়। ঠিক আছে, তাহলে এইগুলো জাস্ট সংজ্ঞাটা পড়ে রাখিস। হ্যাঁ, কোনো মৌলিক পদার্থের গ্রামে প্রকাশিত আপেক্ষিক পারমাণবিক ভরকে ওই মৌলের গ্রাম পারমাণবিক ভর বলে। একইভাবে চলে যায় দেখ গ্রাম পরমাণু। গ্রাম পরমাণু কি বলতো, ওই 1 কেজি বাটখারার মতো। ঠিক আছে, 1 কেজি বাটখারাতে যত পরিমাণ উঠবে তাকে আমরা বলি 1 কেজি। ওই গ্রাম পরমাণু বলতে ওইটাই বোঝাচ্ছে, যে ধরে নে এই যে নাইট্রোজেনে দেখ পারমাণবিক ভর হচ্ছে 14, তাহলে নাইট্রোজেনের গ্রাম পারমাণবিক ভর হচ্ছে কত, 14 গ্রাম। ঠিক আছে, এই যে 14 গ্রাম নাইট্রোজেন পেলাম না, এই 14 গ্রাম নাইট্রোজেনকেই বলা হবে 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন। বোঝা গেল কি বললাম?
হুম, তৃষা বোঝা গেল? হ্যাঁ, এবার ধরে নে কার্বন। এবার কার্বনের পারমাণবিক ভর হচ্ছে কত? 12। এবার কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, তাহলে সেটাকে যদি আমাকে গ্রাম পারমাণবিক ভর করতে হয়, তো সেটা হয়ে যাবে কত? 12 গ্রাম। তাহলে ওই যে আমি 12 গ্রাম কার্বনটা পেলাম, সেই 12 গ্রাম কার্বনকেই বলা হয় কি তোমার 1 গ্রাম পরমাণু। তোমরা যদি মনে করো, আমার ক্লাস 9-এ এইগুলো ডিটেলসে ভিডিও করা আছে, তোমরা যদি চাও তাহলে সেই ভিডিওগুলো কিন্তু তোমাদের শেয়ার করে দিতে পারি। তোমরা কি ভিডিওটা দেখবে? হ্যাঁ, কিরে ভিডিও? হ্যাঁ, কি বলছিস? না না, 9-এ কিন্তু আমি এইগুলো খুব ডিটেলসে করিয়েছি, কিন্তু দারুণ। হ্যাঁ সেটাই, মানে প্রায় 4-5টা ভিডিও আছে এবং উইথ এক্সাম্পল করেছি আমি, বুঝলি তো? এই জন্য ক্লাস 11-এ আমি কি বলতো এতটা গুরুত্ব দিই না এই জায়গাগুলোকে, কেন কি আমরা তো ডিটেলসে পড়ানো আছেই। আচ্ছা দেখ, তা গ্রাম পরমাণু বলতে ওটাই হলো, দেখ উদাহরণটা পড়বি, এই যে লেখা আছে দেখ, কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরকে গ্রামে যদি প্রকাশ করা হয়, তাহলে যত গ্রাম হবে তত গ্রাম ভরকে মৌলের 1 গ্রাম পরমাণু বলবে। উদাহরণটা দাগ দিবি, উদাহরণটা পড়বি, হ্যাঁ। 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন বলতে 14 গ্রাম নাইট্রোজেন, 1 গ্রাম পরমাণু অক্সিজেন বলতে 16 গ্রাম অক্সিজেন, পরমাণুর কথা বলা হচ্ছে। আর গ্রাম পরমাণু সংখ্যা কি জিনিস বলতো? তোকে একটা মান দিয়ে দেবে, হ্যাঁ, বলবে যে এর গ্রাম পরমাণু সংখ্যা বার করো। তো গ্রাম পরমাণু সংখ্যা বার করতে গেলে কি করতে হয় বলতো? তার পারমাণবিক ভর দিয়ে তাকে ভাগ করতে হয়। এই যে এখানে যেটা করেছে দেখ, 42 গ্রাম নাইট্রোজেন, জিজ্ঞেস করছে যে 42 গ্রাম নাইট্রোজেনে গ্রাম পরমাণু সংখ্যা কত হবে, তখন তুই কি করবি? 42-কে 14 দিয়ে ভাগ করবি। গ্রাম পরমাণু সংখ্যা বার করতে গেলে পারমাণবিক ভর দিয়ে ভাগ করবি, ঠিক আছে? আর যদি গ্রাম অণু সংখ্যা বার করতে দেয়, তখন কিন্তু আণবিক ভর দিয়ে ভাগ করবি। আর ভালো করে খেয়াল করবি, গ্রাম পরমাণু লেখার সময় মাঝে কিন্তু ছোট্ট হাইফেন দিয়েছে, কিন্তু এই ছোট হাইফেনকে কিন্তু তোরা ভুলবি না কিন্তু, হ্যাঁ। এগুলো সব খেয়াল করে রাখবি, যে ছোট্ট হাইফেন দিয়েছে, গ্রাম পরমাণু লিখতে গেলে এই ছোট হাইফেন দিতে হয়। তো এইটা দাগ দিবি, মৌলের গ্রাম পরমাণু সংখ্যা বার করতে গেলে পারমাণবিক মৌলের ভরকে মৌলের গ্রাম পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে? এবার ধরে নে নাইট্রোজেনের ক্ষেত্রে দিয়েছে, অক্সিজেনও দিতে পারতো। এই যে অক্সিজেন দেখ 16 আছে, হ্যাঁ, ধরে না তোকে 32 গ্রাম অক্সিজেন দিল, তাহলে 32 গ্রাম অক্সিজেনের যদি গ্রাম পরমাণু সংখ্যা বার করতে হয়, তাহলে আমরা কি করবো? 32-কে 16 দিয়ে ভাগ করব, সিম্পল। ঠিক আছে তো? কার্বনের ক্ষেত্রে তুই ধরে নে তোকে কার্বনের ক্ষেত্রে 6 গ্রাম দিয়েছে। কত দিয়েছে? 6। এবার যদি বলে যে গ্রাম পরমাণু সংখ্যা বার করো, তো কার্বন তো 12, তো আমরা কি করব? 6-কে 12 দিয়ে ভাগ করব। কোনোদিনই এই ভুলটা করবো না যে পরিমাণটা যেহেতু পারমাণবিক ভর থেকে কম দিয়েছে বলে বেশিকে আমি ওপরে বসাবো আর কম সংখ্যাকে নিচে বসাবো, তা নয় কিন্তু, হ্যাঁ। আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখো। এই ধরনের 6 গ্রাম কার্বন, গ্রাম পরমাণু সংখ্যা বার করতে হবে, এই দেখ 6 গ্রাম, হ্যাঁ। দেখে নে 6 গ্রাম, তখন কি করব? 6-কে 12 দিয়ে ভাগ করব, কেন কি কার্বনের ক্ষেত্রে হচ্ছে এটা 12 আছে। বোঝা গেল তো? 6 দুগুণে 12 মানে হচ্ছে কত? 0.5। 0.5 লেখা প্র্যাকটিস করবি। আর গ্রাম পরমাণু সংখ্যার কোনো একক হয় না। এবার এই উদাহরণগুলো, আচ্ছা এই উদাহরণগুলো দাগ দে, এগুলো দাগলে বাড়িতে পড়বি। তোদের বইয়ে যদি আলাদা কোনো উদাহরণ দেওয়া থাকে তাহলে সেটাও পড়ে নিবি। প্রথমটা দাগ দে, আমি তো নতুন বই দেখি, কাল যদি বহরমপুর যাই তাহলে আমি কিনে নিয়ে আসবো। এই 1 নম্বর, 2 নম্বর, ঠিক আছে, 3 নম্বর, আচ্ছা 3 নম্বরতে স্টার মার্কস দে, ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বরটা স্টার মার্কস দে, ঠিক আছে? 3 নম্বরটা দেখ, ভালো করে দেখ। আমরা দেখ, এই জায়গাটা দেখ, গড় পারমাণবিক ভর, এখানে আমরা ক্লোরিন নিয়ে আলোচনা করেছি, হ্যাঁ। এখানে কি করেছে বলতো? বোরন দিয়েছে এবং একটা অঙ্ক দিয়েছে, কি দিয়েছে দেখ, ভালো করে বুঝবি। বলছে বোরন মৌলের 2টি আইসোটোপ, তাহলে বোরন মৌলের 2টো আইসোটোপ আছে, হ্যাঁ, ভালো করে খেয়াল কর। একটা B10, একটা B11। তো তোদের তো নিশ্চয়ই জানা আছে, ওপরে ভর সংখ্যা বসে আর নিচে তোর পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বসে, ঠিক আছে? তাহলে ভালো করে লক্ষ্য কর, 2টো আইসোটোপ দিয়েছে, B10 আর B11। বলছে বোরনের পারমাণবিক ভরের মান 10.8 হলে, এই যে পারমাণবিক ভরের মান বলেছে না, এটা অ্যাকচুয়ালি গড় পারমাণবিক ভর, এই ক্লোরিনের মতো, ঠিক আছে?
এই যে গড় পারমাণবিক ভর 35.5 বেরিয়েছে, ওইটাকে এখানে বলে দিচ্ছে যে পারমাণবিক ভরটা বার করে দিয়েছে, কি বলছে 10.8 গ্রাম। তাহলে প্রকৃতিতে বোরন আইসোটোপীয় সংযুক্তি নির্ণয় করো। সংযুক্তি বলতে কি বোঝাচ্ছে, কত পার্সেন্টেজে B10 আর B11 উপস্থিত আছে। ক্লিয়ার হলো? তাহলে আমাদের তো জানা নেই, তা আমরা এই দুটোর মধ্যে যে কোনো একটাকে ধরে নেব X%। তার মধ্যে ধরে নাও B10 কে দেখ X% ধরে নিয়েছে, তাহলে B10 যদি X% হয় তো B11 কত হবে, 100 - X% হবে, স্বাভাবিক ব্যাপার। এবার এটাকে আমরা কি করব বলতো, যেমন গড় পারমাণবিক ভর বার করতে হয় সেরকম আমরা বসাবো, এই পার্সেন্টেজের সঙ্গে প্রত্যেকটার ভরকে গুণ করে যোগ করে দেবো। যেমন ধরে নে B10 X% আছে, তো X এর সঙ্গে 10 গুণ করলাম, ঠিক আছে তো। আবার B11 এর ক্ষেত্রে দেখ 100 - X আছে, তাই 100 - X কে 11 দিয়ে গুণ করলাম, দিয়ে দুটোকে যোগ করে 100 দিয়ে ভাগ করে নিলাম। এবার 100 দিয়ে কেন ভাগ করলাম বলো তো, কারণ কি আমরা ধরে নিচ্ছি যে 100টা বোরন পরমাণু আছে, এবং 100টা বোরন পরমাণুর মধ্যে X সংখ্যক হচ্ছে B10 আছে, আর B11 হচ্ছে তোমার 100 - X আছে। তাহলে একটা বোরন পরমাণুর ভর কি হবে, তাহলে একটা পরমাণুর ওই বোরনের পরমাণুর ভর যদি বার করতে হয়, হ্যাঁ, তাহলে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 100 দিয়ে কখন ভাগ করবো, টোটাল ভর বার করবো তখন 100 দিয়ে ভাগ করবো। তাই এরা দেখ টোটাল ভর বার করেছে, এক্স কে 10 দিয়ে গুণ করেছে, আর 100 - X কে 11 দিয়ে গুণ করে যোগ করে 100 দিয়ে ভাগ করেছে, দিয়ে এই মানটা তো বলে দিয়েছে, দেখ এই মানটাই দেখ এখানে অলরেডি বলে দিয়েছে। এই মানটা বসে এক্স এর মান বার করে নিল, এক্স এর মান বেরোলে তোমার 100 - X কত হবে বেরিয়ে যাবে। এটা ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্কস দেবা, ঠিক আছে। পরেরটা দেখো কি দিয়েছে, পরেরটাও মোটামুটি সেম, আগেরটার মতনই। এটাও পড়বে, এটা তোমরা নিজেরাই পড়ে নেবে, হ্যাঁ, একদম সেম টু সেম দিয়েছে যে সাধারণ হাইড্রোজেনের পারমাণবিক ওজন হচ্ছে 1.008, মানে এটা গড় পারমাণবিক ভর বলে দিয়েছে। তারপরে সাধারণ হাইড্রোজেনের দুটো আইসোটোপ বলেছে, 1H1 1H2 বর্তমান। তাহলে বলেছে মৌলটিতে 1H2 আইসোটোপের শতকরা কত ভাগ থাকে নির্ণয় করো। ওই একই ব্যাপার, একটাকে এক্স ধরে নিবি, একটাকে 100 - X ধরে নিবি, দিয়ে ওই করবি, দিয়ে এক্স এর মান যদি বার করতে দেয় তাহলে এক্স এর মান বার করবি, মানে 1H2 বলেছে, তো 1H2 ক্ষেত্রে তো 100 - X, তাহলে এক্স এর মান যেটা বেরোবে তার সঙ্গে 100 বিয়োগ করলেই তো এই সরি 100 সঙ্গে ওই সংখ্যাটা বিয়োগ করলেই পার্সেন্টেজ পেয়ে যাবি। ভেরি ইম্পর্টেন্ট, এটাও দাগ দে, এগুলো সব বাড়িতে প্র্যাকটিস করবি, হ্যাঁ। যে 25.6 গ্রাম অক্সিজেনের কার ভর বেশি, ঠিক আছে, কোনটির ভর সব থেকে বেশি এবং কোনটির ভর সব থেকে কম, ঠিক আছে। তাহলে 25.6 গ্রাম অক্সিজেন, 2.86 গ্রাম পরমাণু সোডিয়াম, এই যে 2.86 গ্রাম পরমাণু সোডিয়াম দিয়েছে না, এটা গ্রাম পরমাণু দিয়েছে। তো গ্রাম পরমাণুর ভর বার করতে গেলে কি করতে হবে, গ্রাম পরমাণু সংখ্যাকে 23 দিয়ে গুণ করে দিতে হবে। বোঝা গেল? কেন বলতো, কেন 1 গ্রাম পরমাণু হচ্ছে পারমাণবিক ভর, তাহলে 2 গ্রাম পরমাণু কি হবে, 2 ইন্টু পারমাণবিক ভর। 3 গ্রাম পরমাণু যদি হয় তাহলে 3 ইন্টু পারমাণবিক ভর, যে মৌলের কথা বলা হবে সেই মৌলের, ঠিক আছে তো। এখানে যেমন সোডিয়াম আছে, সোডিয়ামে দিয়েছে 2.86 গ্রাম পরমাণু সোডিয়াম, তাই আমাকে 2.86কে 23 দিয়ে গুণ করতে হবে। একইভাবে আয়োডিনের ক্ষেত্রে 127 দিয়ে গুণ করে গুণ করবি, দিয়ে মানটা বার করবি, দিয়ে ট্যালি করবি, ট্যালি করলে বেরিয়ে যাবে কার ভর বেশি। উদাহরণটা আবার দেখবি, তোদের যদি থাকে, তোদের কি আর কোনো উদাহরণ দেওয়া আছে এক্সট্রা? কিরে, আর কোনো উদাহরণ দেওয়া আছে এক্সট্রা? তৃষা, কথাই আছে তো? আচ্ছা, কোশ্চেন গুলো দেখ, কি এই কোশ্চেনই আছে নাকি আলাদা কিছু আছে? আচ্ছা, এই পরিচ্ছেদের এই অংশটা আমাকে একটু আপলোড করে দিবি তো, আমি একটু দেখে নিতে চাই, ঠিক আছে তো। আচ্ছা, আচ্ছা, পরিচ্ছেদের এই প্রশ্নটা করবে, আমি প্রশ্ন বলছি, সেটা তোমার দেখে নেবে তোমাদের কত নম্বরে আছে। যখন নতুন বই নিয়ে নেবো তখন সমস্যা হবে না। কোনো মৌল এক্স এর পারমাণবিক ভর 64 হলে, আছে কি প্রশ্নটা? হুম, 33-এ টিক মার্ক দাও, বন্ধ করে রাখ, হ্যাঁ, যখন তারপরে এইটা আছে 2.1 গ্রাম নাইট্রোজেন, টিক দাও। 0.8 গ্রাম পরমাণু লোহা বলতে কি বোঝায়, আছে। তবে একটি C12 পরমাণুর পরম ভর, টিক দাও।
এই দেখো পরম ভর, বলতো কি হবে এটা? এটা নিয়ে নে। তোরা কি দেখতে পাচ্ছিস এই প্রশ্নটা? ওটা ওই ভিডিওর জন্য, ভিডিও কোয়ালিটির জন্যই, বুঝলি তো। যাই হোক, দেখে নিবি। তারপর চলে যায়। হ্যাঁ, আণবিক ভর। আর পূজার কাছে আসে মনে হয়, অরি তো মনে হয় কেনেনি, আর তোরও হয়তো কেনা হয়নি, আর মেহফুজও মনে হয় কেনেনি। আচ্ছা। হুম। আচ্ছা দেখ, আণবিক ভরকে নিয়ে আমি আলাদা করে কিছু বলবো না, হ্যাঁ। পারমাণবিক ভর হয়ে গেলে আণবিক ভরও হয়ে যায়। এই জায়গাটা একবার চেক করে নিবি যে মৌলিক ও যৌগিক পদার্থের আণবিক ভর কিভাবে গণনা করা হয়। দাগ দিবি, মৌলিক পদার্থের আণবিক ভর কিভাবে গণনা করা হয়। এই যে এই জায়গাগুলো, এগুলো সব এগুলো পাতি জিনিস। একক পরমাণুর ক্ষেত্রে এগুলো এগুলো নিজেরাই পারবি। যৌগিক পরমাণু ভর এই জায়গায়, এগুলো দাগ দে, এগুলো দাগ দে। এইগুলো দেখ, দেখে নে। অন্তত বুঝতে তো পারছিস কোন কোন জায়গাগুলো দাগ দিতে হবে, এগুলো নিজেরাই পারবি। এই জায়গাটা দাগ দে, এটাও নিজেরাই পারবি। ঠিক আছে, এগুলো পড়ে নিবি। হ্যাঁ, ইউনিফাইড স্কেলে কয়েকটি মৌল বা যৌগের আণবিক ভর, তার আগে কয়েকটি যৌগের আণবিক ভর। তার আগে দেখ এইগুলো দিয়ে দিয়েছে, এগুলো একবার চোখ বুলিয়ে নিবি। একক পরমাণুর মৌলিক মৌলের দুই পরমাণু মৌল যদি হয়, ত্রিপরমাণু মৌল যদি হয়, এটা। এবার চলে আয় এই জায়গাটাতে, সংকেত ভর। এই আর সংকেত ভর আর কি পড়বো, সংকেত ভর তো মোটামুটি পড়েছিলাম মনে আছে। যৌগের ক্ষেত্রে আণবিক ভর ব্যবহার করা হয় না, সংকেত ভর ব্যবহার করা হয়, মনে পড়ছে তোমাদের ক্লাস 10-এ কেমিক্যাল বন্ডিং? হ্যাঁ, তো ওই দিয়েছে। ঠিক আছে, এই আর কি পড়বি, এগুলো পড়ার দরকার নাই। ঠিক আছে, একটু এক্সাম্পলগুলো, হাইলাইটেড পয়েন্টগুলো একবার চোখ বুলিয়ে নিবি। ঠিক আছে, এই যে হাইলাইটেড পয়েন্টগুলো দেখতে পাচ্ছিস, এগুলো একবার চোখ বুলিয়ে নিবি। এবার চলে আয় দেখ, গ্রাম আণবিক ভর। যেমন আমরা গ্রাম পারমাণবিক ভর পড়লাম, একইভাবে গ্রাম আণবিক ভর। আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে গ্রাম আণবিক ভর হয়। এই দেখ, কোনো মৌল বা যৌগের গ্রামে প্রকাশিত আণবিক ভরকে গ্রাম আণবিক ভর বলে। না না, সংজ্ঞা এমনি পড়বি, দরকার আছে আমাদের এক্সাম্পল গুলো। ঠিক আছে তো। গ্রাম পারমাণবিক ভর কেন, দেখ দেখ আণবিক ভরের ক্ষেত্রে, সরি, পারমাণবিক ভর বলছি, আণবিক ভরের আণবিক ভর পারমাণবিক ভরের মতনই মোটামুটি। যে পারমাণবিক ভরের যেহেতু কোনো একক নেই, আণবিক ভরেরও কোনো একক নেই। আণবিক ভর মানে অণুর ক্ষেত্রে, আর পারমাণবিক ভর পরমাণুর ক্ষেত্রে। যেমন এখানে উদাহরণ দিয়ে দেখ, নাইট্রোজেন, নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে কি বলতো, 14। কিন্তু যখনই নাইট্রোজেনের আণবিক ভর বলা হবে তখন 28 হয়ে যাবে। কেন? কেন কি N2, নাইট্রোজেনকে আমরা N2 বলি, নর্মালি নাইট্রোজেন বলতে N2, 28। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে কত, 16। কিন্তু যখনই অক্সিজেন অণু হয়ে যাবে তখন হয়ে যাবে 32। একইভাবে কার্বন ডাইঅক্সাইড CO2, 44। এবার দেখ, এটা সব আণবিক ভর, কিন্তু যখনই গ্রাম আণবিক ভর লিখছি তখন সব 28 গ্রাম, 32 গ্রাম, 40 গ্রাম হয়ে যাচ্ছে। এই দেখ, এখানে দেখ গ্রাম আণবিক ভরে দেখ ছোট্ট করে কিন্তু হাইফেন দিয়ে দিয়ে, হ্যাঁ। এই হাইফেনটা যেন ভুলে না যাস। এবার দেখ, একটু আগেই পড়লাম গ্রাম পরমাণু সংখ্যা। এখানে দেখ আমরা গ্রাম অণু বা গ্রাম মোল পড়ছি, মোল্ডের শব্দটা এখানে ব্যবহার করেছে, দেখ এই ছোট্ট করে হাইফেন দিয়েছে। গ্রাম অণু কি, ওই যে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যা দাঁড়াবে সেটাকেই 1 গ্রাম অণু বলবে। মানে নাইট্রোজেনের ক্ষেত্রে যদি তোকে জিজ্ঞেস করে যে 1 গ্রাম অণু নাইট্রোজেন বলতে কি বোঝায়, তাহলে মানে 1 গ্রাম অণু নাইট্রোজেন মানে 28 গ্রাম। একইভাবে তোকে যদি জিজ্ঞেস করে 1 গ্রাম অণু অক্সিজেন বলতে কি বোঝায়, তো 1 গ্রাম অক্সিজেন মানে 32 গ্রাম। আবার যদি তোকে জিজ্ঞেস করে 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড বলতে কি বোঝায়, তাহলে 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে কত, 44 গ্রাম। এটাই লিখেছে দেখ। কোনো মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যত গ্রাম হয়, তত গ্রাম ভরের ওই পদার্থকে মৌল বা যৌগের 1 গ্রাম অণু বা 1 মোল বলে। 1 গ্রাম অণু বা 1 গ্রাম মোল নাইট্রোজেন, অক্সিজেন ও জল বলতে যেটা বোঝায় 28 গ্রাম, 32 গ্রাম, 18 গ্রাম। ঠিক আছে তো, এইভাবে লিখতে হবে, 28 গ্রাম নাইট্রোজেন, 1 গ্রাম অণু অক্সিজেন মানে 32 গ্রাম অক্সিজেন, এইভাবে লিখে নিতে হবে কার কথা বলছিস। 1 গ্রাম অণু জল মানে 18 গ্রাম জল। তো 1 গ্রাম অণু বলে, আবার গ্রাম মোলও বলে। আবার দেখ গ্রাম অণু সংখ্যা, তো গ্রাম পরমাণু সংখ্যা বার করার সময় কি করেছিলাম, পরিমাণকে পারমাণবিক ভর দিয়ে ভাগ করেছিলাম। আর গ্রাম অণু সংখ্যা বার করতে গেলে তোমাকে যে পরিমাণটা দেওয়া থাকবে তাকে আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। বোঝা গেল তো। এই যে লেখা আছে দেখ, কোনো পদার্থের নির্দিষ্ট পরিমাণ ভরকে গ্রাম আণবিক ভর দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাবো তাকে গ্রাম অণু সংখ্যা বলে। এই দেখ, 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড দিয়েছে, তো 88 গ্রামকে আমি 44 দিয়ে ভাগ করছি কেন, কেন কি 88 কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আণবিক ভর হচ্ছে কত, 44। তুই আসছে দেখ 45 গ্রাম জল, এটাকে দেখ 18 দিয়ে ভাগ করছে, এটি 2.5 আসছে। এইভাবে করবি। তারপর দেখ গ্রাম আণবিক আয়তন আর মোলার আয়তন, গ্যাসের চ্যাপ্টার মনে পড়ছে, গ্রাম আণবিক আয়তন
মানে মোলার আয়তন মনে পড়ছে সবার? হুম। হ্যাঁ, ওইটাই এখানে সংজ্ঞায় পড়ে নিবি যে প্রমাণ চাপ উষ্ণতা এসটিপিতে ১ গ্রাম অণু পরিমাণ সব গ্যাসীয় পদার্থ মৌলিক হোক যৌগিক হোক ২২.৪ লিটার আয়তন দখল করে। এসটিপিতে এটাকেই গ্রাম আণবিক বা কি বলে মোলার আয়তন বলে, পড়ে নিবি উদাহরণ সমেত। ঠিক আছে? যেমন এবার দেখ এসটিপি বা এনটিপিতে ১ গ্রাম অণুর যাই নিস না কেন, এই দেখ এখানে হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন জলীয় বাষ্প দেখ বলে দিয়েছে, দেখ সবার দেখ আণবিক ভর বলছে, দেখ হাইড্রোজেন আণবিক ভর হচ্ছে ২, নাইট্রোজেনের ২৮, অক্সিজেনের ৩২, তারপরে জলের জলীয় বাষ্প করেছে ১৮। ঠিক আছে? তাহলে ২ গ্রাম হাইড্রোজেন হোক বা ২৮ গ্রাম নাইট্রোজেন হোক বা ৩২ গ্রাম অক্সিজেন হোক বা ১৮ গ্রাম জলীয় বাষ্প হোক, এসটিপিতে প্রত্যেকটার ভরই হবে, এই আয়তনই হবে কত? ২২.৪ লিটার। কেন বলো তো? কেন কি এরা সবই হচ্ছে ১ গ্রাম অণু। বোঝা গেল? তাই জন্য বলেছে এসটিপিতে যে কোনো গ্যাসের ২২.৪ লিটার আয়তনে ১ গ্রাম অণু পরিমাণ গ্যাস থাকে। পরমাণু পরিমাণ গ্যাস থাকে। আচ্ছা ১ গ্রাম অণু মানে অ্যাভোগাড্রো সংখ্যা কিন্তু, হ্যাঁ? তার মানে ২২.৪ লিটারে কিন্তু ওই অ্যাভোগাড্রো সংখ্যা অণু থাকবে কিন্তু। এবার এই উদাহরণটা দেখে নিবে, দেখ এই দেখ এই ২৮ গ্রাম আণবিক ভর বলে দিয়েছে, অক্সিজেন আণবিক ভর, কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প, হ্যাঁ, বা বাষ্প, এগুলো সব আণবিক ভর বলে দিয়েছে। তো গ্যাসের পরিমাণ এখানে দিয়েছে ৫৬ গ্রাম, অক্সিজেনের ক্ষেত্রে ৮ গ্রাম, কার্বন ডাইঅক্সাইড ৬৬ গ্রাম, জলের ক্ষেত্রে ৪৫ গ্রাম, আর জলীয় বাষ্পের ক্ষেত্রে দেখ ৪.৬ গ্রাম। তো এই পরিমাণকে গ্রাম অণু সংখ্যা বার করতে হবে। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে ৫৬কে ২৮ দিয়ে ভাগ করব। ঠিক আছে? অক্সিজেনের ক্ষেত্রে দেখো ৮কে ৩২ দিয়ে ভাগ করব। আর কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে ৬৬কে ৪৪ দিয়ে ভাগ করব। আর জলীয় বাষ্পের ক্ষেত্রে ৪৫কে ১৮ দিয়ে ভাগ করব। আর ইথানলের বাষ্পকে ৪.৬ গ্রামকে ৪৬ দিয়ে ভাগ করব। তো এগুলো ভাগ করেছে, ভাগের মান বার করেছে, আর আয়তন বার করেছে। এবার দেখ ১ গ্রাম অণুর আয়তন তো ২২.৪ লিটার আমরা পড়েছি। তাহলে ২ গ্রাম অণু হলে আয়তন কত হবে? ২ × ২২.৪ লিটার। ৪ গ্রাম অণু হলে আয়তন কত হবে? ৪ × ২২.৪ লিটার। ২ যদি গ্রাম অণু বেরোয় তাহলে আয়তন কত হবে? ২ × ২২.৪ লিটার। তাহলে ২ যদি গ্রাম অণু সংখ্যা বেরোয় তাহলে আয়তন কত হবে? ২ × ২২.৪ লিটার দিয়ে এইভাবে সব আয়তনগুলো বার করেছে। আচ্ছা উদাহরণগুলো চলাই। ১ নম্বর উদাহরণ আছে, ১, ২, ৩ এগুলো সব করবি। ঠিক আছে? আছে? সবার উদাহরণ আছে তো? দাগ দিয়ে দাও। এটা তোমরা নিজেরাই করবে। কোনো অসুবিধা হলে তখন আমাকে বলবে। তোমরা এতটাও তোমরা বেশ গ্রো করেছো, তোমাদের ব্রেনও গ্রো করেছে। ঠিক আছে? এইটাও দাগ দে। ৪ নম্বর, ৫ নম্বর, ৬ নম্বর, ৭ নম্বর, ৮ নম্বর, এইগুলো সব করবি। ৮ আর ৯ হয়েছে? এগুলো প্র্যাকটিস করবি। প্র্যাকটিস করে আমাকে জানাবি। যদি বুঝতে না পারিস আমি হেল্প করব। আচ্ছা পরিচ্ছেদ বার কর। পরিচ্ছেদের এই প্রশ্নটা আছে, প্রকৃতপক্ষে গ্রাম অণু সংখ্যা নির্ণয় করো। আছে কি? এইটা দাগ দে আর এইটা দাগ দে। সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 58.5 যথার্থ বিচার করো। ওই আবার কি কোনো সোডিয়াম ক্লোরাইড যৌগিক, হ্যাঁ? এখানে সংকেত ভর হবে আণবিক ভর হবে না, এটা পড়বি। আর কোনো প্রশ্ন দেওয়া আছে কি? হুম? আর কি আছে বল? ওটা বাদ দে, ওটা করার দরকার নেই। তারপর ও দরকার নেই। ঠিক আছে? শোন আজকে তাহলে এত পর্যন্তই থাকলো, ঠিক আছে? হ্যাঁ? ওকে? আমি 9 এর ভিডিওগুলো আমি শেয়ার করে দেবো। সব কটা ভিডিওই সেগুলো একবার দেখে নিবি। ঠিক আছে? নেক্সট ক্লাস বুধবার আছে। বুধবার পর্যন্ত এতগুলো ভিডিও তো দেখতে পাবি না। তাও দেখে রাখিস। ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্তই রইলো। হ্যাঁ? ইন্ট্রোডাকশন আজকে। ঠিক আছে তাহলে রাখছি। হুম। গুড নাইট।